বর্তমানে পাকিস্তানে এরকমই একটা সেনা অভ্যুত্থান ঘটে গেছে, কিন্তু নীরবে, নিশ্চুপভাবে। কোথাও কোনো হুলুস্থুলু কাণ্ড নেই। সরকারের যে প্রধান তারও কোনো মাথা ব্যথা নেই, তিনিও কিছু বলছেন না। চুপি চুপি একটা অভ্যুত্থান ঘটে গেল পাকিস্তানে। ন্যাশনাল কমান্ড অথরিটির আর কোনো ক্ষমতাই থাকলো না, যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করে নিলেন আসিম মনির। তিনি চাইলেই এবার যখন যে কোনো সময় পারমাণবিক যুদ্ধে ঝাঁপাতে পারেন। এইখানে কিন্তু ইন্ডিয়ারও একটা আতঙ্ক রয়েছে। আতঙ্কের বিষয় এই কারণেই যে আগে একটা কমিটি ছিল রে ভাই, আগে একটা কমিটি ছিল, প্রধানমন্ত্রীর ডিসিশন ছিল, প্রেসিডেন্টের ডিসিশন ছিল, সর্বদলের ডিসিশন ছিল। এখন তো এই একটা ব্যক্তি সমস্ত সিদ্ধান্ত তিনি একাই নিয়ে নেবেন। এর আগেও হয়েছে, কিন্তু এত সূক্ষ্মভাবে হয়নি, সংবিধান পরিবর্তন করে হয়নি, বুঝতে পারছেন? এবার সাংবিধানিক মতে তিনি প্রধান হয়ে গেলেন আসিম মনির। সাংবিধানিক মতে সংবিধানটাকে এমনভাবেই পরিবর্তন করে নেওয়া হয়েছে। ২৭তম অ্যামেন্ডমেন্টে সংবিধান এমনভাবে পরিবর্তন করা হয়েছে, এমনভাবে সংশোধন করা হয়েছে, যার ফলে নিউক্লিয়ার নিয়ে ডিসিশন এবার শুধু ওই একজনই ব্যক্তি নেবেন। গোটা দেশের সিদ্ধান্ত তিনি নিতে পারেন। বোঝা গেল কি বলতে চাইছি? মানে তার বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমা কিচ্ছু হবে না, কিচ্ছু নয়। তিনিও বলেছেন যে পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই, না সরকারের সঙ্গে কোনোদিনও শত্রুতা ছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা একমাত্র কারণ হচ্ছে পাকিস্তানি সেনা। অভ্যুত্থান এই শব্দটি শুনলেই আপনারা ভাবেন যে সরকার বিরোধী একটি প্রক্রিয়া, যেখানে সরকারের নীতি পছন্দ না হলে সেই সরকারের যে প্রধান রয়েছে তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সেখানে বসিয়ে দেওয়া। অভ্যুত্থানও আবার বিভিন্ন রকমের হয়, যেমন গণ অভ্যুত্থান। সরকারের নীতি সাধারণ মানুষের পছন্দ নয়, তাই তারা একসঙ্গে যৌথভাবে পথে নামে, রাস্তায় নামে এবং একটা সময় আন্দোলনের মাধ্যমে সরকার থেকে সরকারের যে প্রধান তাকে উৎখাত করে নতুন করে একটা শাসন জারি করার চেষ্টা করে সাধারণ মানুষের সরকার তৈরি করার জন্য। সেটাকে গণ অভ্যুত্থান বলে। এর যদি একটা উদাহরণ আপনারা চান তাহলে আমি দিতে পারি ২০২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছিল। আবার হয় সেনা অভ্যুত্থান। সেনা অভ্যুত্থান হলেও কিন্তু একটা হুলুস্থুলু কাণ্ড পড়ে যায়, কারণ একজন সরকারের প্রধান তাকে সরিয়ে দিয়ে একজন সেনাবাহিনীর প্রধান সে এসে বসে যাচ্ছে, পড়বে না, হই হই রব উঠবে না কেন? বুঝতে পেরেছেন? ওটাই তো স্বাভাবিক। কিন্তু বর্তমানে পাকিস্তানে এরকমই একটা সেনা অভ্যুত্থান ঘটে গেছে, কিন্তু নীরবে, নিশ্চুপভাবে। কোথাও কোনো হুলুস্থুলু কাণ্ড নেই। সরকারের যে প্রধান তারও কোনো মাথা ব্যথা নেই, তিনিও কিছু বলছেন না। চুপি চুপি একটা অভ্যুত্থান ঘটে গেল পাকিস্তানে। এক ধরনের সেনা অভ্যুত্থান বলতে পারেন। এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই, ২০২২ সাল থেকেই, যেদিন থেকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আজ ৩ বছর পরে গিয়ে, ৩ বছরের মধ্যে অনেক কিছু হয়েছে, নির্বাচন হয়েছে, প্রহসন হয়েছে, অনেক কিছু হয়েছে। আর ৩ বছর পরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সংবিধান চেঞ্জ করে দেওয়া হলো, ২৭তম অ্যামেন্ডমেন্ট করে এমন একটা জিনিস তৈরি করে দেওয়া হলো যাতে প্রধানমন্ত্রীর আর কোনো ক্ষমতা থাকলো না। প্রধান ক্ষমতা চলে এলো একজনের হাতে, তিনি হলেন সেনা প্রধান এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির। এবার তাকে আরও একটি নতুন পদ দেওয়া হয়েছে, একদম নতুন পদ দেওয়া হয়েছে, যেই পদটা এবার পাকিস্তানের সর্বময় পদ হতে চলেছে। সেটা হলো সিডিএফ, চিফ অফ ডিফেন্স ফোর্স। একই সঙ্গে তিনি চিফ অফ ডিফেন্স ফোর্স, একই সঙ্গে তিনি সেনা প্রধান, একই সঙ্গে তিনি ফিল্ড মার্শাল। বুঝতে পেরেছেন? শুধু ৩ বাহিনীকে চালাবে না, তিনি গোটা সেনাবাহিনীকে চালাবে, তিনি গোটা সামরিক ক্ষেত্রকে চালাবে, আর তিনি গোটা দেশকে চালাবে। তাহলে প্রধানমন্ত্রীর কি ভূমিকা? কোনো ভূমিকা থাকলো না। আপনারা দেখতে পাবেন আর কয়েকদিনের মধ্যেই শেহবাজ শরীফ হয়তো প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছেন, কারণ ওই পদটার আর কোনো ভূমিকাই থাকলো না। সর্বেসর্বা হয়ে গেলেন আসিম মনির। বুঝতে পারছেন কীরকম একটা চাল চালা হয়েছে? দারুণ ষড়যন্ত্র। আর তাই আজকে আমি এই বিষয়টাকে নিয়ে যখন আপনাদের সামনে একটা এপিসোড করছি, তখন এই বিষয়টা একটা হেডলাইন্স আমি আমার মতন করে দিয়েছি।
যেটা হচ্ছে গিয়ে কনস্টিটিউশনাল কু অফ পাকিস্তান। এতদিন আপনারা দেখেছেন কি সেনা অভ্যুত্থান দেখেছেন, সাংবিধানিক অভ্যুত্থান দেখেছেন। এবার দেখুন পাকিস্তানে হয়ে গেল সংবিধান মতে সুন্দরভাবে একটা অভ্যুত্থান, যেখানে যা কারো কিছু আর বলার থাকলো না। চলুন ইন্ট্রো বেশি আর দীর্ঘায়িত করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন প্রথম স্লাইডে আমি রেখেছি খবরটা, যে খবরটা নিয়ে এত গুঞ্জন। খবরটা কি? খবরটা হচ্ছে উইথ 27th অ্যামেন্ডমেন্ট পাকিস্তান শ্রাঙ্ক প্রভিন্সিয়াল অটোনমি স্ট্রেটেন্থ মিলিটারি অথরিটি রিপোর্ট। কি বলছে? আফটার দ্য প্যাসেজ অফ দ্য 27th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থ্রু বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড সাইন্ড উইথ unusual speed by Pakistan President Asif Ali Zardari, the nation has structurally shrunk provincial autonomy and strengthened military authority over important national domains as per a report. জাতীয় ক্ষেত্রে এবার যত ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে এই সমস্ত কিছুই এবার কে দেখবে? মিলিটারি অথরিটি দেখবে। বলছে এই যে 27তম যে সংশোধনী, এই যে সংশোধনী বিল টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ওয়াজ পুশড থ্রু উইথ এক্সট্রাঅর্ডিনারি haste and little public discussion. It was approved by cabinet on 8 November before being introduced to the upper house and the parliament, যেটাকে সেনেট বলে, on 10 November. On 12th November, the National Assembly retained an amendment with a 2/3 majority amid noisy protest from opposition groups allied to Pakistan Tehreek-e-Insaf, the party led by the jailed former Prime Minister Imran Khan. কেউ এর বিরোধিতা করেনি। 8 তারিখ একটা কোনো রকম আলোচনা করা হয়েছিল, কোনো রকম একটা আলোচনা করে 8 তারিখে আপার হাউসে এই বিলটা পেশ করা হয়। তারপর কি হয়? 10 তারিখে পাশ হয়ে যায়। 12 তারিখ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2/3 মেজরিটিতে পাশ হয়ে যায়। নয়েজি প্রোটেস্ট হয়েছিল, কয়েকজন প্রোটেস্ট করেছিল, তাতে কোনো যায় আসেনি। সেই প্রোটেস্টে কারা ছিল? পিটিআই ছিল, তেহরিকে ইনসাফ একমাত্র দল, তাছাড়া কোনো দল ছিল না। মানে সরকারে এই মুহূর্তে যে কটা দল রয়েছে তারাও এর বিরোধিতা করেনি, একমাত্র তেহরিকে ইনসাফ ছাড়া, পিটিআই ইমরান খানের দল। তো এই গল্প হওয়ার পরে কি হলো? এই গল্প হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্টের এই টুইট। বলছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অ্যাপ্রুভড the appointment of Field Marshal Syed Asim Munir as COAS, Chief of Army Staff, currently as CDF for 5 years এবং Chief of Defence Force, Chief of Defence Force সব হয়ে গেলেন তিনি। এতদিন ছিলেন ফিল্ড মার্শাল, সেনাপ্রধান ছিলেন, সেখান থেকে তিনি ওই অপারেশন সিন্দুরে দাবি করলেন, পাকিস্তানের ভেতরেই দাবি করলেন আমরা ভারতের এই করে দিয়েছি, বিমান নামিয়ে দিয়েছি, যুদ্ধে আমরা জিতে গেছি। তাতে খুশি হয়ে গেলেন শেহবাজ শরীফ, তাকে ফিল্ড মার্শাল করে দিলেন শেহবাজ শরীফ। আগে শেহবাজ শরীফ নোটিফিকেশন জারি করে দিলেন, তারপর প্রেসিডেন্ট সেটাকে মান্যতা দিল। এখন প্রেসিডেন্ট বলছে সেই ফিল্ড মার্শাল আসিম মুনির হয়ে গেলেন কি সিডিএফ এবং সিওএস, চিফ অফ আর্মি স্টাফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স, সব হয়ে গেলেন তিনি একা, এবং 5 বছরের জন্য, 5 বছরের জন্য। অ্যান্ড 2 year এক্সটেনশন ফর এয়ার চিফ মার্শাল জাহিদ আহমেদ বাবর। জাহিদ আহমেদ বাবর কে? এই আসিম মুনিরের ডান হাত, বুঝতে পেরেছেন? তাকে দিয়েই সমস্ত কার্যকলাপ করান, তিনি বিদেশে থাকুন, যেখানেই থাকুন না কেন, এই জাহিদ আহমেদ বাবর যতক্ষণ পাকিস্তানে আছেন ততক্ষণ আসিম মুনির টিকে আছেন, এরকম একটা ব্যাপার। তাকে দিয়ে সমস্ত কাজবাজ করানো হয়। তিনি ছিলেন কি এয়ার চিফ মার্শাল, তাকে এবার আরও 2 বছর সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। বাবর সিধু পুরো নাম, ফ্রম 19th March 2026। দ্য প্রেসিডেন্ট কনভেড হিজ বেস্ট উইশেস টু বোথ। এনাকে এবং জাহিরকে একসঙ্গে তিনি অভ্যর্থনা জানিয়েছেন। কিসের জন্য? তার কারণ হচ্ছে আসিম মুনির এবার থেকে হয়ে গেলেন সিডিএফ, চিফ অফ ডিফেন্স স্টাফ। আর 27তম অ্যামেন্ডমেন্ট কি বলছে? 27তম অ্যামেন্ডমেন্ট বলছে প্রশাসনিক আর কোনো ক্ষমতা থাকলো না প্রধানমন্ত্রীর কাছে, সমস্ত ক্ষমতা চলে গেল এই সিডিএফের কাছে। সিডিএফই এখন হয়ে গেল পাকিস্তানের প্রধান। কিন্তু আপনি ভাবছেন তাতে কি যায় আসলো?
ভারতেরই বা কী যায় আসলো? পাকিস্তান তো সারা জীবনই এরকম হয়ে যাক, কোনো যায় আসে না। এর আগেও হয়েছে না, বিষয়টা এত সহজ নয়। এর আগেও হয়েছে, কিন্তু এত সূক্ষ্মভাবে হয়নি, সংবিধান পরিবর্তন করে হয়নি, বুঝতে পারছেন? এবার সাংবিধানিক মতে তিনিই প্রধান হয়ে গেলেন আসিম মুনির। সাংবিধানিক মতে সংবিধানটাকে এমনভাবেই পরিবর্তন করে নেওয়া হয়েছে। আর শুধু কি তাই? শুধু কি দেশের হাল? শুধু কি 3 বাহিনীর হাল? না, এবার তার কাছে রয়ে গেল কি? নিউক্লিয়ার বাটন। কেন বলছি? তার কারণ 27তম অ্যামেন্ডমেন্টে সংবিধান এমনভাবে পরিবর্তন করা হয়েছে, এমনভাবে সংশোধন করা হয়েছে, যার ফলে নিউক্লিয়ার নিয়ে ডিসিশন এবার শুধু ওই একজনই ব্যক্তি নেবেন, তার নাম আসিম মুনির। দেখুন কি বলছে আসিম মুনিরের নতুন ক্ষমতা। আগে হেডলাইনটা পড়ুন, আসিম মুনির নাও ইন কন্ট্রোল অফ পাকিস্তানস নিউক্লিয়ার বাটন। এখন আসিম মুনিরের হাতে হচ্ছে পাকিস্তানের পরমাণুর জাদুকাঠি। পাকিস্তানের পারমাণবিক চাবি এখন এই মানুষটির হাতে। ইনি চাইলেই এখন যখন যা খুশি তাই করতে পারেন, বুঝতে পেরেছেন? আগে তো একটা ব্যাপার ছিল, এখন কোনো ব্যাপারই আর থাকলো না। এবার আপনাদের পার্থক্যটা বোঝাচ্ছি, আগে কি ছিল আর এখন কি হলো। আসিম মুনির, যাকে সবাই পাকিস্তানের চিফ হিসেবে জানেন, আর্মি চিফ হিসেবে জানেন, এখন তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে নতুন সৃষ্ট একটি পোস্টে এলিভেট করা হয়েছে। তাকে এখন সিডিএফ করে দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তানের যে কনস্টিটিউশনের সম্প্রতি বড় পরিবর্তন আনা হয়েছে এবং একটি নতুন আজ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল পোস্ট তৈরি করা হয়েছে, সেটা হলো চিফ অফ ডিফেন্স ফোর্স। বুঝতে পারছেন? আসিম মুনির পাকিস্তানের প্রথম ব্যক্তি যিনি চিফ অফ আর্মি স্টাফ COAS এবং চিফ অফ ডিফেন্স ফোর্স দুটোই একসঙ্গে কমান্ড করছেন। আর্মিকেও কমান্ড করছেন এবং টোটাল ফোর্সকেও কমান্ড করছেন। সঙ্গে আরও বলছি, এই পরিবর্তন এসেছে একটি বড় কনস্টিটিউশনাল রিস্ট্রাকটিংয়ের মাধ্যমে। গত কয়েক দশকে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডে এত বড় পরিবর্তন এর আগে কখনো হয়নি। বুঝতে পারছেন? আপনারা শুনেছেন, আপনারা জানেন, আইয়ুব খানের কথা আপনারা জানেন, পারভেজ মুশারফের কথা আপনারা জানেন, কিন্তু আসিম মুনির যা করছেন, যা করলেন, তা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে ভুলিয়ে দেওয়া হবে। ইতিহাসে এর আগে যারা যারা এই ধরনের সেনা অভ্যুত্থান করেছে তাদের প্রত্যেককে ভুলিয়ে দেওয়া হবে, প্রত্যেকের নাম মুছিয়ে যাবে, শুধু থেকে যাবে কে? আসিম মুনির। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন যে আনকনস্টিটিউশনালি নয়, একদম সাংবিধানিকভাবে তিনি ক্ষমতা কুক্ষিগত করে নিলেন। এর আগে পাকিস্তান তিনিই চালাচ্ছিলেন। শেহবাজ শরীফ ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু পাকিস্তান চলছিল এনার বক্তব্যে। এবার সেটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেল, একদম কাচের মতন পরিষ্কার। বলছে নিউক্লিয়ার ওয়েপেন্সের নিয়ন্ত্রণ কার হাতে থাক গেল? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আসিম মুনির এখন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের সরাসরি কমান্ডার, অর্থাৎ পাকিস্তানের সমস্ত নিউক্লিয়ার আর্সেনালের নিয়ন্ত্রণ এখন কার্যত একক ব্যক্তির হাতে চলে গেল। এর আগে ন্যাশনাল কমান্ড অথরিটি এর মাধ্যমে, যেখানে সিভিলিয়ান অংশগ্রহণ ছিল, প্রাইম মিনিস্টারের অংশগ্রহণ ছিল, এখন আসিম মুনির নিজেই সিদ্ধান্ত নেবেন যে সিভিল মিলিটারি ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু নেই। সাধারণ মানুষেরও আর কোনো অংশীদারিত্ব নেই, প্রধানমন্ত্রীরও আর কোনো অংশীদারিত্ব নেই। বুঝতে পারছেন? আগে কি হতো? আগে একটা ন্যাশনাল কমান্ড অথরিটি ছিল পাকিস্তানে। যে কোনো গণতান্ত্রিক দেশে এরকম জিনিস থাকে, এরকম অথরিটি থাকে, যারা সিদ্ধান্ত নেয় যে এরপর আমরা পারমাণবিক যুদ্ধে ঝাঁপাবো হ্যাঁ কি না। মানে ধরুন কোনো একটা সংঘাত চলছে, কোনো সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, হয়তো আমার কাছে আর কোনো রসদ নেই যা দিয়ে আমি যুদ্ধ করতে পারি, তখন আমার কি করা উচিত? কি করব আমি? তখন তো একমাত্র ফাইনাল রসদ যেটাকে আছে সেটাকেই তো ব্যবহার করব, পরমাণু, তাই তো? এই সিদ্ধান্ত নিতে গেলেও আগে কি করতে হতো? ন্যাশনাল কমান্ড অথরিটি এই সিদ্ধান্ত নিত। এই অথরিটিতে ছিল কাদের? সিভিলিয়ানদের অংশগ্রহণ ছিল, সাধারণ মানুষদের অংশগ্রহণ ছিল। যে সাধারণ মানুষ কি বলছে, প্রত্যেকটা দল, সর্বদল যে দলগুলো রাজনীতি করে এই মুহূর্তে সংসদে রয়েছে বর্তমান, প্রত্যেকটা দলের মতামত নেওয়া হতো। এবং প্রাইম মিনিস্টারের মতামত তো অবশ্যই জরুরি ছিল, রাষ্ট্রপতির মতামতও জরুরি ছিল। বুঝতে পারছেন? কত জনের মতামত নিয়ে তবে একটা ফাইনাল ডিসিশনে পৌঁছানো যেত, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, শুধু পাকিস্তানে নয়। পাকিস্তানে গণতন্ত্র তো কোনোদিনই ছিল না, বাদ দিন, কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে পারমাণবিক যুদ্ধে ঝাঁপাবার আগে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো এবং বিভিন্ন মহলের থেকে সিদ্ধান্ত নেওয়া হতো। আপনারা কি চাইছেন?
এটা তো আর একজনের ডিসিশন নয় যে আমি চাইলাম আজকে হঠাৎ করে পরমাণু ফেলে দিলাম, হয় না, এটা কখনোই হয় না। কিন্তু এবার থেকে হবে, এবার থেকে হবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল কমেন্ট অথরিটির আর কোনো ক্ষমতাই থাকলো না, যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করে নিলেন আসিম মুনির। তিনি চাইলেই এবার যখন যে কোনো সময় পারমাণবিক যুদ্ধে ঝাঁপাতে পারেন, তার কারণ এখন পাকিস্তানের নিউক্লিয়ার বাটন আসিম মুনিরের হাতে চলে এসছে। দেখুন কি বলছে, পাওয়ার কনসেন্ট্রেশন, এটি পাকিস্তানে একটি নজিরবিহীন পাওয়ার সার্টিলাইজেশনস। এর আগে নিউক্লিয়ার ডিসিশনগুলো ছিল ডিস্ট্রিবিউট, কেমন, এখন সব সিঙ্গেল ব্যক্তির হাতে, যেটা আমি আগেই বললাম। আগে কি ছিল, সিকিউরিটি মিটিংয়ে আর্মি, নেভি, এয়ারফোর্স চিফস এবং সিভিলিয়ান লিডারশিপ সবাই বসে সিদ্ধান্ত নিত। এখন সেই চেকস অ্যান্ড ব্যালেন্স আর থাকছে না, এই ধরনের সিকিউরিটি মিটিংয়ের আর কোনো প্রয়োজন নেই। আসিম মুনির যখন ভেবে নেবেন যে এরপর আমাদের নিউক্লিয়ার যুদ্ধে ঝাঁপাতে হবে, তো ঝাঁপিয়ে পড়বেন, কোনো যায় আসে না। তিনি চাইলে, আপনারা জানেন আফগানিস্তানের সঙ্গে আবার নতুন করে কনফ্লিক্ট তৈরি হয়েছে, তিনি চাইলেই এখন পুঁজির মনে করেন যে আমি আফগানিস্তানে পরমাণু ফেলে দেবো, তিনি ফেলে দিতে পারেন। কে বারণ করবে তাকে? সংবিধানটাকে অধিকার দিচ্ছে। কি কি অধিকার দিচ্ছে তাকে সংবিধান, আরও দেখুন। বলছে সিদ্ধান্ত দ্রুত হবে কিন্তু যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠবে। তাতে কি হবে, এত মিটিং না করতে গেলে কি হবে, অত সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় লাগবে না, 1-2 সেকেন্ডে এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন আসিম মুনির নিজেই। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু বিপদ বাড়বে আগামী দিনে, বুঝতে পারছেন? কারণ এক ব্যক্তির মানসিক অবস্থানই সব কিছু নির্ধারণ করবে। আপনি জানেনও না যে আসিম মুনির পাগল না ছাগল, কেউ জানে না। তাহলে তিনি পাগলামি করতেই পারেন। তার একদিন ঘুম থেকে হঠাৎ উঠে মনে হলো যে না, আফগানিস্তান প্রচুর বড়বাড়ি করছে, দে ওকে একটা পরমাণু ফেলে। তখন কি হবে, তখন বলছে ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছে এই 27তম অ্যামেন্ডমেন্টে। আগে পাকিস্তানে একটি কমিটি ছিল, CJCSC, মানে চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি। এখন সেই পোস্টটি বাদ দিয়ে নতুন শক্তিশালী পোস্ট হয়ে গেল চিফ অফ ডিফেন্স ফোর্স, এবং এটি এসেছে কোথা থেকে, 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এখন আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 বাহিনীর চিফস এর ওপর একজন সিঙ্গেল পয়েন্ট কমান্ডার থাকবেন, তিনিই হলেন CDF, আর তিনিই হলেন আসিম মুনির। বুঝতে পারছেন, 3 বাহিনীর তো প্রধান রয়েছে, সেই 3 বাহিনীর মধ্যে আর্মির প্রধানও তিনি, বুঝতে পেরেছেন? এইবার তাদেরও প্রধান হয়ে গেলেন তিনি, যত বাহিনীর প্রধান সেই প্রধানদের প্রধান হয়ে গেলেন তিনি মানে সর্বা সব কিছু হয়ে গেলেন। 10 ইয়ার ইমিউনিটি, বলছে এই অ্যামেন্ডমেন্টের ফলে আসিম মুনিরের 5 বছর পর্যন্ত 10 ইয়ার বাড়ানো হয়েছে, আরও বাড়ানোর অপশান রয়েছে। তিনি নিজে চাইলে এই ডিসিশনটা কে নেবে, যে অপশানটা কে নেবে, এই ডিসিশনটা কে নেবে, CDF নিজেই নেবেন। ওদের যে সংশোধনী সংবিধান তা বলছে CDF নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে তার মেয়াদ বাড়ানো দরকার না দরকার নয়। এখন 2025, এখন ডিসেম্বর মাস, 2025 থেকে 2030 পর্যন্ত আগামী 5 বছরের জন্য আসিম মুনির হয়ে গেলেন পাকিস্তানের সর্বশক্তিমান। তার ওপরে কথা বলার মতন জারদারিও আর থাকলো না যে রাষ্ট্রপতি, তারও কোনো ক্ষমতা নেই। তার আগে আসিম মুনিরের ক্ষমতা প্রচুর হয়ে গেল, বিশালই হয়ে গেল, বিশাল ক্ষমতা তার হাতে এখন। মানে প্রেসিডেন্টও তাকে কিছু বলতে পারবে না। কেন বলছি দেখুন, যে বলছে তাকে লাইফ টাইম ইমিউনিটি দেওয়া হয়েছে, লাইফ টাইম ইমিউনিটি দেওয়া হয়েছে। তিনি যতদিন বাঁচবেন ততদিন নিজের সিদ্ধান্ত নিজে নেবেনই, গোটা দেশের সিদ্ধান্ত তিনি নিতে পারেন। বোঝা গেল কি বলতে চাইছি? মানে তার বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমা কিচ্ছু হবে না, কিচ্ছু নয়। বাহিনী থেকে প্রধান হবে সেটা তো তিনি নিজেই নিযুক্ত করবেন, ঠিক আছে, মানা গেল। অন্যদিকে বিচারক কারা হবেন, বিচারপতি কারা হবেন, দেশের প্রধান বিচারপতি কারা হবেন, কে হবেন, সেটাও ইনিই ডিসিশন নেবেন। ইনি যাকে বলবেন তিনিই হয়ে যাবেন। কোথাও আর কোনো কমিটি কিচ্ছু থাকলো না। আর নিজের 10 ইয়ার কতক্ষণ, 5 বছর আপাতত, কিন্তু চাইলে তিনি আরও বাড়াতে পারবেন, অপশান দেওয়া রয়েছে, সেটা নিজেই বাড়াতে পারবেন, নিজের মেয়াদ নিজেই বাড়াতে পারবেন। অন্যদিকে তাকে লাইফ টাইম ইমিউনিটি দেওয়া হয়েছে, এর ফলে তার বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমা হবে না। বুঝতে পেরেছেন? তিনি যতই অন্যায় করুক সব পরিষ্কার, একদম সব একদম ঠিকঠাক। অন্যায় আবার কি, আসিম মুনির আবার অন্যায় করতে পারে নাকি? নতুন সংশোধনী সংবিধান পাকিস্তানের এমনটাই বলছে। তিনি যাই করুন না কেন কোনো আইনি শাস্তির মুখোমুখি হতে হবে না। এমন ইমিউনিটি কাকে দেওয়া হয়? শুধুমাত্র অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারীদের। কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে পাকিস্তানে কোনো রকম অভ্যুত্থান হয়নি, তাই তো? কোথায় খবরের কাগজে বেরিয়েছে? বেরোয়নি তো।
তাহলে অভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। যদি অভ্যুত্থান না হতো তাহলে তিনি এখন সর্বশক্তিময় কেন হতো? আসিম মুনির, শেহবাজ শরীফ তো রয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী রয়েছেন, তো তাহলে আসিম মুনিরকে আবার কেন তার মাথায় বসাতে হবে? আসিম মুনিরকে কেন প্রেসিডেন্টের মাথায় বসাতে হবে? তাই না? বলছে এখন সেটা কনস্টিটিউশনাল আড়ালে ফর্মালাইজড করা হয়েছে, যাতে সরাসরি অভ্যুত্থান বলে না দেখায়, যদি একইও কাজটা একই, মানে ওটাও অভ্যুত্থান এটাও অভ্যুত্থান। ওখানে কি করেছিল আইয়ুব খান, পারভেজ মুশারফরা কি করেছিল, আর এখানে আসিম মুনির কি করছেন? আসিম মুনির মাথায় হাত বুলিয়ে অভ্যুত্থান করছেন শেহবাজ শরীফের। মাঝে শেহবাজ শরীফ তো চলে গেছিলেন 28 তারিখ না 27 তারিখ নভেম্বরের, সেই দিন নোটিফিকেশন জারি করার কথা ছিল, কিন্তু সেদিন হয়নি, ডিসেম্বরে হলো, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সেদিন কেন হয়নি? শেহবাজ শরীফ ইউকে দিকে বসে আছেন। ঠিক আছে, শেহবাজ শরীফ আসিম মুনিরের সঙ্গে একটা ভালো সম্পর্ক, আপনাদের আগের একটি এপিসোডেই আমি বলেছি যে শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পেছনে আসিম মুনিরের ভূমিকা ছিল অপরিসীম। সেই জন্য তিনি প্রধানমন্ত্রী হয়ে আসার পরে সেই প্রতিদান তিনি দিয়েছেন, আসিম মুনিরকে টেনে নিয়ে এসে তিনি সেনাপ্রধান বানিয়েছেন। তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব মাখো, বুঝতে পেরেছেন? কিন্তু আসিম মুনির যে ডান হাত বাম হাত যারা রয়েছেন, ওই জাহির টাহির যারা, তাদেরকে কিন্তু আবার শেহবাজ শরীফ সহ্য করতে পারেন না। তাই তিনি মাঝে ইউকেতে চলে গেছিলেন, যাতে দিনের দিন নোটিফিকেশন জারি করতে না হয়, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? তাহলে তার হাত থেকে সমস্ত ক্ষমতা চলে যাবে, আর আসিম মুনিরের সাগরেদ যারা রয়েছে তাদের হাতে আরও ক্ষমতা চলে আসবে। এখানে একটু ভয় পেয়ে গেছিলেন শেহবাজ শরীফ, কিন্তু কিছু করার নেই, আপনার সিদ্ধান্তেই তো এত কিছু হয়েছে, তাহলে আপনি আর কেন লোকাচ্ছেন? মুখ লুকিয়ে লাভ কি, তাই না? তাই চলে এসছে। এবার দেখুন, বলছে পাকিস্তানের গভর্নেন্সের কি প্রভাব পড়বে, যে গভর্নমেন্ট এখন রয়েছে এই মুহূর্তে শেহবাজ শরীফে। মিলিটারি ডমিনেন্স, মিলিটারি এখন ফর্মালভাবে সিভিল গভর্নমেন্টের ওপরে বসে গেছে, সিভিলিয়ান ওভারসাইট প্রায় শূন্য। সরকার রয়েছে কিন্তু কিছু করার ক্ষমতা নেই। কে কি করবে? সবই করবে আর্মি। আর আর্মির কে কি করবে? আর্মির একই লোক, সিডিএফ, আসিম মুনির, তিনিই সব কিছু করবেন। অথরিটেরিয়ান ড্রাফট, পাওয়ার সেন্ট্রালাইজেশন, লিগাল ইমিউনিটি, টেনিয়র এক্সটেনশন, এগুলো সবই হচ্ছে ডিক্টেটরশিপের লক্ষণ। আর কি বলতে বাকি রয়েছে? যে সাংবিধানিকভাবে একজন পাকিস্তানের ডিক্টেটর হয়ে গেলেন, মানে সংবিধান অনুযায়ী, সংবিধান মেনে। তার আগে সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, তাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। সেই চুরমার করা সংবিধানটাকে বলছে আমরা এই সংবিধান মেনেছি, সংবিধান মেনেই তো এনাকে ডিক্টেটর বানিয়েছি। বুঝতে পেরেছেন? গল্পটা হচ্ছে এইরকম। এবার দেখুন, বলছে অপোজিশন দমন হবে, কেউ আর কথা বলার কোনো সুযোগ থাকবে না, কেউই কথা বলছে না। শেহবাজ শরীফ তো চুপই, ওদিকে বিলাওয়াল ভুট্টো পরিবারের যে এখন রাজনীতি করছে, তিনি কি বলবেন? বাচ্চা ছেলে, ওনাকে কেউ পাত্তা দেয় না, মানে সরকারের লোকেরাই ওনাকে পাত্তা দেয় না। আর তার বক্তব্য কে শুনবে? ওই তো দুটো পরিবার ছিল, এক শরীফ পরিবার, এক ভুট্টো পরিবার, তারা দুজনেই এখন আসিম মুনিরের গদিতে বসে আছে, কোলে বসে আছে। তাহলে বিরোধিতা কারা করবে? কারা করবে বিরোধিতা? একমাত্র একটাই দল রয়েছে, পিটিআই, ইমরান খানের যে দল। কিন্তু ইমরান খানের অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা। এখন ইমরান খানকে যত তাড়াতাড়ি পারে সরিয়ে দিতে পারলেই বাঁচে এই আসিম মুনির। আপনাদের আগের একটি এপিসোডেই আপনি কিন্তু পুরোটা স্পষ্ট করে বলেছিলাম যে কেন শত্রুতা ইমরান খানের সঙ্গে আসিম মুনিরের, কবে থেকে শুরু হলো এবং লক্ষ্য কি লক্ষ্যে এগোচ্ছে। সরাসরি তো খুন করতেও পারছে না, বুঝতে পারছেন? তারও তো সমস্যা, অনেক সমস্যা। কেন ইমরান খানকে প্রাণে মেরে ফেলতে পারছেন না আসিম মুনির, এটা নিয়ে একটা বিস্তারিত এপিসোড রয়েছে, ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা দেখবেন ভিডিওটি, কেন পারছে না। কিন্তু তিনি মনে মনে চাইছেন ইমরান খান মারা যাক, তাকে যত রকম টর্চার করা যায় জেলের মধ্যে, আদিয়ালা জেলের মধ্যে তত রকম টর্চার করা হচ্ছে, মানবিক বিকারগ্রস্ত হয়ে যাওয়ার জন্য তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আর তিনি মনে মনে একটাই প্রার্থনা করছেন যে ইমরান খান যত তাড়াতাড়ি পারুক তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাক। মাঝে একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল ইমরান খানকে যে আপনি চাইলে আপনাকে ইউরোপের কোনো দেশে সেটেল করে দেওয়া হচ্ছে, আপনি বলুন, বললেই আমরা কোনো ইউরোপের একটা কোনো দেশে আপনাকে সেটেল করে দেবো, সেখানে আপনি আমোদ প্রমোদ করবেন, ভালোভাবে থাকবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু পাকিস্তানে আসিম মুনির কী করছে না করছে আপনি নাক গলাবেন না। তিনি রাজি হননি। তিনি দেশপ্রেমিক, স্বেচ্ছা দেশপ্রেমিক। তিনি নিজের আমোদ প্রমোদের জন্য একটা পাকিস্তান, এটা তার দেশ, যে দেশের জন্য তিনি ক্রিকেটে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে এসেছিলেন, আর সেই দেশকে তিনি নিজের চোখে এইভাবে অবনতি ওই দেশের দেখতে চান না। আর সেই কারণেই তিনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে রাজি হননি, বরং
তার মনে মনে আছে যদি সুযোগ পাই আবার লড়বো এই আসিম মুনিরের বিরুদ্ধে। সেই দিনও বেশি দূরে নেই, আমি আপনাদের কথা দিলাম। দেখুন এবার 3 নম্বর বলছে পলিটিক্যাল পার্টিস দুর্বল হবে, জুডিশিয়ারির পাওয়ার কমানো হয়েছে, ওই যে বললাম বিচারপতি বিচারক সবই উনিই নিয়োগ করবেন, জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট এবার আর্মির হাতে চলে এসছে, পাকিস্তান একদম গ্যারিশন স্টেটের দিকে চলে যাচ্ছে যেখানে মিলিটারি সব, সাধারণ মানুষ চুষে খান, আঙুল চুষে খান। ঠিক আছে, বলছে নিরাপত্তা আগে তোরে ভাই, আগে তো নিরাপত্তা। ওই যে আসিম মুনির সেই সময় যেই সময় ইমরান খানকে সরিয়ে দিয়েছিল ক্ষমতা থেকে, তারপরে পরে তিনি যখন সেনাপ্রধান হয়ে এসেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন দেশের নিরাপত্তাই প্রথম, খাওয়া খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো সাইড লাইনে, এগুলো কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু নয়, দেশের প্রধান বিষয় হলো নিরাপত্তা। এটাই হচ্ছে তার বক্তব্য। বলছে এই যে বিষয়টা, এইবার যে তার হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয়ে গেল, তার হাতে চলে এলো পারমাণবিক বাটন, তিনি চাইলেই যখন তখন যে কোনো দেশে পরমাণু ফেলে দিতে পারেন। এখন আফগানিস্তানের সঙ্গে কনফ্লিক্ট জোরদার, তাই মনে করা হচ্ছে যে কোনো মুহূর্তে তিনি এই ডিসিশনও নিয়ে নিতে পারেন যে আফগানিস্তানের দিয়ে পরমাণু ফেলে, হতেই পারে, বুঝতে পারছেন, হতেই পারে। এইখানে কিন্তু ইন্ডিয়ারও একটা আতঙ্ক রয়েছে। আগে বলে দিই যে ইন্ডিয়া কী কী প্রভাব পড়েছে, তারপর বলবো যে আমাদের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার তিনিও কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন। দেখুন বলছে যে ইন্ডিয়ার জন্য কী কী প্রভাব পড়তে পারে, নিউক্লিয়ার ওয়ারের ঝুঁকি বাড়বে, পাকিস্তানের কাছে এই মুহূর্তে 170টির মতো নিউক্লিয়ার ওয়েপেন্স রয়েছে, কতটুকু ভালো রয়েছে আমার জানা নেই কিন্তু রয়েছে, আর ইন্ডিয়ার কাছে রয়েছে এই মুহূর্তে 180টি। বুঝতে পারছেন, আগে নিউক্লিয়ার ডিসিশন নিতে সময় লাগতো কারণ একাধিক ব্যক্তি কনসাল্ট করতেন, এখন কনসাল্টের কোনো জায়গা নেই, আসিম মুনির চাইলেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। অপারেশন সিন্দুরের সময় কি হয়েছিল, সর্বস্ব তো খুইয়েছিল, সেনা বেস ক্যাম্প থেকে শুরু করে বিমান, যুদ্ধ বিমান এবং ওই জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তান সব খুইয়েছিল, সব কিচ্ছু ছিল না ওদের হাতে, রসদ শূন্যতে এসে ঠেকেছিল। আর সেই জন্যই কাদো কাদো মুখে আসিম মুনির আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন। ফোন করে কি বলেছিলেন, বলেছিলেন যে দাদা দেখুন আমাদের হাতে তো আর কিছুই নেই, ভারত তো আমাদের সর্বস্ব সর্বস্ব খুইয়ে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা ক্যাম্পগুলো, এখন আমাদের একটাই উপায় আছে, একটাই উপায় আছে, আমরা পরমাণু ফেলবো। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে, এ বাবা পাকিস্তান যদি ইন্ডিয়াতে পরমাণু ফেলে দেয় তাহলে কি হবে, ইন্ডিয়া বিরাট বড় মার্কেট, আমেরিকার মার্কেট কি হবে তাহলে। বুঝতে পারছেন গল্পটা এরকম জায়গায় গিয়েছিল, গল্পটা অপারেশন সিন্দুরের সময় ঠিক এই জায়গায় গিয়েছিল। আর ঠিক সেই সময় ট্রাম্প তখন আসিম মুনিরকে শান্ত করান এবং বলেন যে না না দরকার নেই, আমি দেখছি কথা বলে যদি কিছু বন্দোবস্ত করা যায়। কিন্তু তারপরও যখন কিছু হলো না তখন আবার ট্রাম্প আসিম মুনিরকে বলেন যে আপনারাই একবার ভারতকে ফোন করে দেখুন না, আমার কথা তো শুনছে না, আপনারা একটু কাঁদো কাঁদো মুখ করে একটু সরি বলে দিন যে না না আমরা আর করবো না, এ আর হবে না ভবিষ্যতে, তাহলে দেখবেন ভারতীয় আর আপনাদের আক্রমণ করবে না। এইভাবে তো হয়েছে যুদ্ধবিরতি, এইভাবে তো অপারেশন সিন্দুরে যুদ্ধবিরতি হয়েছে, সবটাই তো আজ জানা, কোনোটাই তো আর অজানা নয়। বুঝতে পারছেন, বলছে 2 নম্বর কি ক্রাইসিস এসকেলেশন, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ইনসিডেন্ট সামান্য ভুল বোঝাবুঝিতেই নিউক্লিয়ার এসকেলেশনের ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি হয়ে গেল। অপারেশন সিন্দুরের সময়ও ওরা নিউক্লিয়ারের ভয় দেখিয়েছিল, কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি, কারণ এই যে 170টা বলছে এর মধ্যে কটা ভালো আছে তা নিয়ে প্রচুর সন্দেহ রয়েছে, তাই এখনও তারা ভয় দেখাবে, এখনও তারা ভয় দেখাবে। এবং এটা ভারতের কাছে আতঙ্কের বিষয় এই কারণেই যে আগে একটা কমিটি ছিল রে ভাই, আগে একটা কমিটি ছিল, প্রধানমন্ত্রীর ডিসিশন ছিল, প্রেসিডেন্টের ডিসিশন ছিল, সর্বদলের ডিসিশন ছিল, এখন তো এই একটা ব্যক্তি সমস্ত সিদ্ধান্ত তিনি একাই নিয়ে নেবেন, তাই তো আতঙ্ক বাড়ছে। স্বাভাবিক, স্বাভাবিক এই আতঙ্ক বাড়ার কারণ স্বাভাবিক, বুঝতে পারছেন। তাই কি বলছে ইন্ডিয়াকে থ্রেট ক্যালকুলেশনে নতুন করে ভাবতে হবে, কি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন্স ডিপ্লয়মেন্ট বাড়াতে হবে, ডিসিশন মেকিংয়ের টাইম পাকিস্তানে দ্রুত হয়েছে, ইন্ডিয়াকে পুরো সিকিউরিটি ডক্টরিনে রিঅ্যাক্সেস করতে হবে। 4 নম্বর বলছে ইন্টারন্যাশনাল কনসার্ন বাড়বে, বিশ্ব শক্তিগুলো এখন পাকিস্তানের নিউক্লিয়ার সেফটি নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই ইউএন কিন্তু ওদের যে 27তম সংবিধান সংশোধন হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু ইউএন ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।
একজন মার্কিন সংসদ সদস্য তিনিও ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানে যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না, আসিম মুনিরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক, তিনিও দাবি তুলেছেন। অন্যদিকে ইউএন যখন দাবি তুলছেন, মার্কিনী সংসদ সদস্য দাবি তুলছেন, এবং গোটা বিশ্ব কিন্তু চিন্তিত হয়ে গেছে পাকিস্তানের এই নিউক্লিয়ার সেফটি নিয়ে। কিন্তু ভারত আগে ভাগে যায় না যুদ্ধ করতে। ভারতের এটা নীতি নয়। ভারত সবসময় রক্ষণশীল। তারা নো ফার্স্ট ওয়ারে বিশ্বাসী। আগে থেকে তারা ঝাঁপিয়ে পড়ে না, যে কোনো যুদ্ধে আগে তারা ঝাঁপায় না। অপারেশন সিন্দুরের ক্ষেত্রে দেখুন, পেহেলগামে যদি ওই জঙ্গি হামলা না করাতো এই আসিম মুনির, ওই এক সপ্তাহ আগে, পেহেলগামে হামলার এক সপ্তাহ আগে তিনি যদি জিন্নার দ্বিজাতি তত্ত্ব না উস্কে দিত, ইন্ডিয়াকে জড়িয়ে নিয়ে যদি তিনি না বলতো যে ইন্ডিয়ার কালচার পাকিস্তানের কালচার আলাদা, আমরা কখনোই হিন্দুদের মতন এক হয়ে যেতে পারি না, তাহলে পেহেলগামে হামলাটা ঘটতো না। আর পেহেলগামে জঙ্গি যদি না পাঠাতো তাহলে অপারেশন সিন্দুরও হতো না। এটা ভালো করে বুঝতে হবে। যারা না বুঝেই চাল্লামিল্লি করেন তাদের জন্য বলছি, ভারত কখনোই আগে থেকে যুদ্ধে ঝাঁপায় না, এটা ভারতের নীতি নয়। ভারত রক্ষণশীল। যদি আপনি আক্রমণ করেন তাহলে ভারত তখন আপনাকে ঠেকাবে, তার আগে থেকে নিজে থেকে আপনার গায়ে ঝাঁপিয়ে পড়বে না। এটা ভারতের স্বভাব নয়। আর তাই ভারত কি করছে, এরপর এই যে হয়ে গেলেন আসিম মুনির সর্বেসর্বা, তারপরে ভারতের কি ভূমিকা, কি পদক্ষেপ বলছে। At an address in Fatehgarh, Lieutenant General Manoj Kumar Katiyar issued a strong warning about the present danger along India's borders with China and Pakistan. He said the army must remain fully prepared and cannot allow any compromise in operational readiness. তিনি বলে দিচ্ছেন যে ইন্ডিয়া ফেসেস টু ফ্রন্ট ডেঞ্জার ইন চায়না আর পাকিস্তান আর চায়নার কাছ থেকে কিন্তু এবার ভারতে আক্রমণ যে কোনো সময় আসতে পারে। বুঝতে পারছেন, যে কোনো সময় আক্রমণ হতে পারে, সেটা পাকিস্তানের ভূমি থেকেও হতে পারে, আবার চায়নার ভূমি থেকেও হতে পারে। কে বলছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন, এবং বিশেষ করে এই মুহূর্তে যে পারসিস্টেন্ট রয়েছে, যে বিপদের যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা কিন্তু ভারতীয়রা উড়িয়ে দিচ্ছে না। তাই সীমান্তে মোতায়েন রয়েছে আমাদের জওয়ানরা। আপনারা জানেন, এর আগেই রাজনাথ সিং বলে রেখেছিলেন যে যে কোনো মুহূর্তে কিন্তু ভারত প্রস্তুত। আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ তিনিও বলে রেখেছেন যে অপারেশন সিন্দুর 2.0 এর জন্য ভারত যে কোনো মুহূর্তে প্রস্তুত। পাকিস্তান শুধু একবার হামলা করে দেখুক, তারপর গোটা পাকিস্তানটাই মানচিত্র থেকে মুছে যাবে। আজ জয়শঙ্করও বলেছেন, তিনিও বলেছেন যে পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই, না সরকারের সঙ্গে কোনোদিনও শত্রুতা ছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা একমাত্র কারণ হচ্ছে পাকিস্তানি সেনা। বুঝতে পারছেন? এই পুরো বিষয়টা আপনাদের কাছে আরো গভীরভাবে বোঝাবো। এই মুহূর্তে যখন আসিম মুনির সিডিএফ হয়ে গেলেন, পাকিস্তানের সর্বশক্তিময় ব্যক্তি হয়ে গেলেন, তারপর গোটা ওয়ার্ল্ডের কি প্রতিক্রিয়া, ভারতের কি প্রতিক্রিয়া, এবং আগামী দিনে কি হতে চলেছে, সত্যি কি তিনি আগামী দিনে ভারতের বিরুদ্ধে পরমাণু নিয়ে যুদ্ধে ঝাঁপাবেন, এই বিষয়গুলো নিয়েও আপনাদের আরও একটি এপিসোড দেব। আজকের এই এপিসোডটি আপনাদের ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনাদের মতামত, লাইক করুন ভিডিওটি, এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।